14ই ফেব্রুয়ারি একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস এবং বাঙালির নিজস্ব সার্বজনীন উৎসব যা আমরা বেশ রঙিনভাবে উদযাপন করি, পহেলা ফাল্গুন। প্রিয় দর্শক, সকলকে বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে নিউজ 24-এর আজকের দিনের বিশেষ আয়োজন বসন্ত ভালোবাসায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আমি থাকবো, আমি নাফিসা হক। আচ্ছা, বলতে পারবেন ভালোবাসার বসন্ত নাকি বসন্তের ভালোবাসা? বসন্তকালেই ভালোবাসা প্রয়োজন নাকি ভালোবাসার জন্য বসন্ত প্রয়োজন? বিভিন্ন আলাপ আলোচনা থাকবে এবং এই আলাপ আলোচনা জুড়ে আপনাদের সঙ্গে শুধু আমি একা থাকবো না, এই স্টুডিওতে আমার সঙ্গে থাকবেন আরও দুজন অতিথি। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন লায়লা আফরোজ, কবি এবং আবৃত্তিকার, এবং সেই সাথে আছেন লুৎফর হাসান, তিনি একই সাথে কণ্ঠশিল্পী এবং লেখক। আচ্ছা, বসন্তের ঘুড়ি কার আকাশে ওড়ে, সেই গল্পও আজ শুনবো। আপনাদের দুজনকে অসংখ্য স্বাগত জানাচ্ছি এবং দুজনকে ভালোবাসা দিবস এবং বসন্তের শুভেচ্ছা। শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আমি শুরুতেই লুৎফর ভাইয়ের কাছে জানতে চাবো, কেমন আছেন? ভালো আছি। এই যে সকালটা, যে ভালোবাসার সকাল যে নাফিসার সঙ্গে শুরু হলো, কেমন লাগছে? এটা আনন্দের। আরো কথা হবে ভাই। লায়লা আপা, আপনার কাছে যাচ্ছি, কেমন আছেন এবং শুভ সকাল। শুভ সকাল। আমি খুব ভালো আছি। আমি যে কোনো পরিস্থিতিতে খুব ভালো থাকা একজন মানুষ। আমি খুব পজিটিভ মানুষ, প্রচণ্ড রকমের আশাবাদী মানুষ। বাহ, বর্তমান সমাজে কিন্তু এই মন মানসিকতাটারই অভাব, যে খুব বেশি পজিটিভনেস কাজ করে বা সব পরিস্থিতিতে মানিয়ে চলার, ভালো থাকার যে জীবনে হতাশা আসে, সব কিছু আসে, দুর্যোগ আসে, নানা রকমের পরিবর্তন আসে, সমস্ত কিছুতে অটল থাকা এবং পজিটিভ কিছু নিয়ে ভাবা, সেটা হলেই যথেষ্ট। আর এটি আসলে জীবন, প্রতিটি মানুষেরই তাই হওয়া উচিত। অবশ্যই। লুৎফর ভাই, ঘুড়ি কার আকাশে ওড়ে? ঘুড়ি আপনি যার আকাশে কল্পনা করেন তার আকাশে ওড়ে। ভালোবাসা নাকি ভালো লাগা, কোনটার প্রাধান্য আপনার কাছে বেশি? আমার কাছে ভালোবাসা। কেন? মানে ভালো লাগতে অনেক আমরা পথে ঘাটে বা চলতি পথে বা আমাদের যাপিত জীবনে আমরা অনেক কিছুই আমাদের ভালো লাগে। ভালোবাসাটা হচ্ছে যত্নের ব্যাপার। ভালো লাগছে আপনার একটা ব্যাপার, ভালো লাগলো, তারপর ওটা একটা মোহের মতো কেটে গেল। কিন্তু ভালোবাসা যেটা, সেটা হচ্ছে যত্নের ব্যাপার। ভালো লাগার পর সেই ব্যাপারটাকে যত্ন করার নামই তো ভালোবাসা। আমি ভালোবাসাটাকে প্রায়োরিটি দিই আর কি। কবি কি বলে এই বিষয়ে, ভালোবাসা নাকি ভালো লাগা, প্রাধান্য কোনটা? কবি অবশ্যই ভালোবাসার পক্ষে থাকবেন, কারণ হচ্ছে একটু আগে লুৎফর যেটা বললেন যে ভালো লাগাটা হচ্ছে ক্ষণস্থায়ী ব্যাপার, যে কোনো মুহূর্তে সেটি পরিবর্তন হতে পারে। আজকে আমার গেঁদা ফুল ভালো লাগে, কালকে আমার ডালিয়া, পরশুদিন কৃষ্ণচূড়া। কিন্তু ভালোবাসা যত্ন চায়। কেমন? ওই যত্নটা হলো যেমন আমার প্রিয় শাড়িটা আমি খুব সুন্দর করে যত্ন করে রাখি, মাঝে মধ্যে আলমিরাতে উঁকি মেরে দেখি পোকায় ধরলো কিনা, ধুলো পড়লো কিনা, বর্ষায় সেটাকে রোদে দেই। কিন্তু ভালো লাগার ব্যাপারটা সেটা না। আমি এখন ব্যবহার করলাম, ছুঁড়ে ফেলে দিলাম, বল পেনের মতো। হ্যাঁ, ফলে আমি ভালোবাসায় বিশ্বাসী, ভালো লাগায় নয়। তো এই ভালো লাগা ভালোবাসার কথাই যখন হচ্ছে, ঘুড়ি নিয়ে যখন কথা হচ্ছে, আমি আসলে লোভ সামলাতে পারছি না। আমার ভীষণ পছন্দের একটি গান, আমি লুৎফর ভাই আপনাকে রিকোয়েস্ট করবো, আমি এই গানটা শুনতে চাই এবং দর্শকদেরও শোনাতে চাই একদম লাইভ সেটে বসে। এই গানটি সোমেশ্বরীর লেখা। আমি প্রতিবারই গানটা গাওয়ার আগে আমি এটা বলে নিই, কারণ আমাদের দেশে এই প্র্যাকটিসটা অভাব আর কি, যে যিনি লিখেন তার কথাটা এড়িয়ে যান শিল্পী, সুরকার বা সংশ্লিষ্টরা। তো আমি এই গানের বয়স অনেক বছর ধরেই তো জনপ্রিয়। এটা আমার অসংখ্য জায়গায় যেতে হয়েছে, একাধারে জনপ্রিয়, এবং কি আমি মানে কত জায়গায় তো আমাকে যেতে হয়। তো যতবার আমি এই গানটা মানে কাউকে শুনিয়েছি, আমার ততবার আমার এটার গীতিকার সোমেশ্বরীর কথা আমাকে বলতে হয়েছে। তো এটা সোমেশ্বরীর লেখা, সুর আমার। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়। এর চেয়ে সুন্দর এবং এর চেয়ে এই যে আকাঙ্ক্ষা, তীব্রতা, এবং উনি খুব সুরে গাইলেন, ওনার কণ্ঠস্বর ভীষণ রকমের ভালো, জলদ গম্ভীর কণ্ঠস্বর। কবি কি বলে, আমরা একটা আবৃত্তি শুনে আসি এই বিষয়ে। আচ্ছা, ঠিক আছে। আমি বসন্তের কবিতাতে স্থির থাকি। তো বসন্ত
শীতের পরে বসন্ত, শীত ঋতুর আগমনে আমরা খুব কাবু থাকি। দরিদ্র জনগণ শীতবস্ত্রের অভাবে খুব কষ্ট পায়। কিন্তু শীতের পরে যেটা হয়, বসন্ত আসে, হাওয়ার গতিপথ পাল্টে যায়, কোকিল ডাকে, গাছে গাছে ফুল ফোটে, প্রকৃতিতে একটা অদ্ভুত রকমের পরিবর্তন আসে, লক্ষণীয় পরিবর্তন। সেই পরিবর্তন আমাদের মনেও প্রভাব ফেলে। আমরা চমৎকার একটা সময় অতিক্রম করি বসন্তকালে। এই যে ঋতুর পরিবর্তন মানব জীবনে, সেই বিষয়টি নিয়ে একজন তরুণ কবি চৌধুরী ফেরদৌস লিখেছেন বসন্ত। বসন্ত, ও বসন্ত, কেন করিলি অশান্ত? স্রোতের মুখের সুর ছিলাম, শূন্য লোকে ঘুরছিলাম, ছিলাম তো বেশ ঘুমন্ত, অনাদি ও অনন্ত। বসন্ত, ও বসন্ত, কেন ফোটালি ফুল? কুড়ি ছিলাম, ঘুড়ি ছিলাম, নীরব নদীর নুড়ি ছিলাম, একাকী মুশগুল। কেন যে তুই নুয়ে নুয়ে মন্ত্র পড়ে ফুঁয়ে ফুঁয়ে রং ধরালি, ঘ্রাণ ভরালি, বাঁধল হুলস্থুল। এখন আমার হাসতে মানা, দরজা দিয়ে কাঁদতে মানা, প্রেম ভোমরা দেয় ইশারা, প্রাণ করে আকুল। বসন্ত, ও বসন্ত, কেন ফোটালি ফুল? ফুল হতে কি চাইছিলাম, বসন্ত গীত গাইছিলাম। মাটির টবের এই ঘরে জীবন যদি আঁকছিলি, ভোরের আলোয় রাঙিয়ে কেন সন্ধ্যাকালে ডাক দিলি? স্রোতের মুখের সুর ছিলাম, শূন্য লোকে ঘুরছিলাম, ছিলাম তো বেশ ঘুমন্ত, অনাদি ও অনন্ত। বসন্ত, ও বসন্ত, কেন করিলি অশান্ত? Thank you. চমৎকার, চমৎকার। কেন করে বসন্ত আমাদের অশান্ত? ওই যে বললাম, প্রকৃতিতে একটা আপা অনেক সুন্দর করে কথা বলেন, মানে পরিবর্তন আপার আসে। একদম ভাষায়। আমরা তো যেমন আমার আমার কথা বলার সময় ভাষায় আঞ্চলিকতা স্পষ্ট আর কি, মানে আমার যে ভাষার যে আমার যে মানে আরে ভাই, স্বরের আঞ্চলিকতাই হলো ভেতরে- আমাদের না সেটা না আসল। আপা। আমরা গ্রামের মানুষ, আমাদের গায়ে কাদামাটির গন্ধ, আমাদের পূর্বপুরুষ হাল চাষ করতেন, ধনসম্পদের হয়তো খাদ্যের অভাব ছিল না, কিন্তু আমাদের মূল তো সেখানে। না আপা, ফলে আপা এটা খুব নিয়ে ভালো বিব্রত বলেন। হওয়ার কোনো কারণ নেই। না, আমি বিব্রত মনে- না, তা মানে অবশ্যই। আমি তবে আপনার আমি প্রশ্ন- লুৎফর ভাইয়ের সাথে একমত পোষণ করি, কারণ আমরা যেই জেলাতেই থাকি আমাদের নিজস্ব কিছু ভাষা এবং ভাষার টান থাকে। হ্যাঁ। তো দেখা যায় পরবর্তীতে যখন শুদ্ধ ভাষায় আমরা কথা বলতে এটা- চাই, এটা আমি এটা তখন বলতে চাইছি। আমাদের দেখা যায় টানটা চলে আঞ্চলিক আসে। টানটা কিছুটা রয়ে যায়। রয়েছে, হ্যাঁ এটা বলতে চাইছি আপা। ও আচ্ছা। এটা আজকের ভালোবাসার দিনে আপনার প্রতি ভালোবাসার ও, বহিঃপ্রকাশ। অসংখ্য এটা দারুণ, ধন্যবাদ। এইভাবে কথা বলাটা বিরাট ব্যাপার। আপনি আপনার কথায় আমি খুঁজেই পাচ্ছি না যে আপনি কোন অঞ্চলের মানুষ। কোন অঞ্চলের মানুষ লায়লা আপা? আমার বাপ দাদা সব চট্টগ্রামের 14 গোষ্ঠী। তো চাটগাইয়া টানটা কই? চাটগাইয়া ভাষা রপ্ত আছে? তা তো আছে, তা তো আছে, অবশ্যই বিশেষ আছে। বিশেষ সময়ে বলি, যখন কিন্তু বাসা সেটি- সবাই একসঙ্গে হয়। হ্যাঁ, নাগরিক ভাষা যেটা, যখন আমি সুধীর সমাবেশে যাই তখন অবশ্যই সেটা আমার নাগরিক ভাষায় কথা বলি। আর ভাইয়ের বাসা আমার বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলেরও একটা নিজস্ব হ্যাঁ, টাঙ্গাইল এক আঞ্চলিকতা। নিজস্ব মানে কি, আমি প্রমিত বাংলায় কথা বললেও আমার যারা বোঝার তারা বুঝে নেয় যে বাড়ি টাঙ্গাইল। ওটা একটা আলাদা একটা টান আছে আর কি। এটা নিয়ে আপনার মোটেও কোনো না না না, ইয়ে- সেটা না, সেটা না, সেটা না। এসব নিয়েই বাঙালি, এই সব কিছু মিলেই বাংলাদেশী। হ্যাঁ, অবশ্যই। এবং এই যে বসন্তের কথা বলছিলাম, বলে না যে 12 মাসে 13 পার্বণের দেশ। তো আমাদের এবারের পার্বণ হচ্ছে বসন্ত। বসন্ত আমাদের স্টুডিওতে আপাতত বসন্তের ছটা লেগেই গেছে। এবারে আমরা একটু চারুকলার চিত্র দেখে আসি। বাহ, প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী রাসনা। আমরা যুক্ত হব তার সঙ্গে এবং দেখব সেখানে এখনকার বসন্তের যে ছটাটা সেটা কেমন লাগছে।
বরণ করে নেওয়ার দিন একই সাথে দুয়ারে হাজির হয়েছে ভালোবাসা দিবসও। তো এই মুহূর্তে আমি আছি রাজধানীর চারুকলা অনুষদে। দেখছেন যে সেখানে কিন্তু সকাল থেকেই ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার জন্য নানা ধরনের আয়োজন সকাল থেকে এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং এখানে এক দল রঙিন মনের মানুষ কিন্তু এরই মধ্যে এখানে এসেছেন এই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে। এবং এই সময়টা আমরা জানি যে শীতের যে জড়তা সেটি কাটিয়ে প্রকৃতিতে নতুন রং, সবুজ পাতা সব কিছুর মিলনের যে একটি মেলা এখন শুরু হয়ে গেছে, সেই রঙের ছটাই কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকে। এবং এখানে যারা আছেন সবাই বলছেন যে আসলে এই নতুন প্রকৃতি যেভাবে সেজে উঠেছে, এই প্রকৃতির মতোই আমাদের এই বাংলাদেশ যেন একটি সবাই একসাথে মিলে মিশে যেন একসাথে বাস করতে পারে, কোনো ধরনের শঙ্কা, কোনো ধরনের হানাহানি এগুলো থেকে যেন আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারি, সেই বার্তাই কিন্তু সবাই সবার কাছে পৌঁছে দিচ্ছেন। এই যে প্রকৃতির রঙে সেজে উঠেছে, এই রঙের মধ্য দিয়ে এবং এই রং যেন সারা বছর জুড়ে সবার প্রাণের থাকে এবং সব ধরনের সহিংসতা, হানাহানি সব কিছু থেকে যেন সবাই দূরে থাকে, সেইটির আহ্বান কিন্তু করা হচ্ছে এই বসন্ত বরণের অনুষ্ঠান থেকে। একটু তথ্য জানাতে চাই যে এই বসন্ত বরণের আজকে যে অনুষ্ঠান আয়োজন হচ্ছে এখানে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে, এটি কিন্তু আজকে থেকে 30 বছর আগে শুরু হয়েছিল এবং তখন এতটা ঘটা করে আয়োজন না হলেও এখন কিন্তু বেশ ঘটা করে আয়োজন হচ্ছে। এবং যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে এটি বিশ্বব্যাপী এই আয়োজন, বসন্ত বরণের এই আয়োজন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা, যেন বিশ্বব্যাপী এই বাংলাদেশের এই যে বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসব, এটি যেন বিশ্বব্যাপী সবার মধ্যে ছড়িয়ে যায়, সেই চেষ্টাই করছেন এখানকার আয়োজকরা। তো আমার কাছে বসন্ত বরণের এই ছিল এখান থেকে আয়োজন। পরবর্তীতে আবারও ফিরবো আপনাদের কাছে। নাফিসা। রাসনা, আপনাকে ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে কিন্তু আমরা চট করে দেখে আসলাম চারুকলায় এখনকার বসন্তের প্রাঙ্গণ কেমন লাগছে দেখতে। অনেকক্ষণ কথা হলো বসন্ত নিয়ে, ভালোবাসায় ফিরতে চাই। কথা হচ্ছিল ভালোবাসা কেমন, ভালো লাগা, ভালোবাসা কোনটাকে প্রাধান্য দিবেন। আচ্ছা, আমরা যারা জেন জি বলি বা জেন জিও দেখা গেছে 2014 পর্যন্ত, যদি আমরা 90s চিন্তা করি, তখনকার প্রেমের না অন্যরকম একটা আবহ ছিল। চিঠির প্রেম, একটু মুঠো ফোনে ল্যান্ডলাইনে তখনকার প্রেম। তো সেই প্রেম আর এখনকার প্রেমের মধ্যে অনেক তফাৎ। কোনটা আপনার কাছে মনে হয় লুৎফর ভাই, যে ওই প্রেমের চেয়ে এই প্রেম ভালো বা এই প্রেমের চেয়ে ওই প্রেম ভালো? এটা 90s আসলে প্রেমটা কেমন ছিল এটা আপা ভালো বলতে পারবে, ওনারা প্রেম করছেন ওই সময়, ওনারা জানেন। আমরা তো তখন দর্শক বা পিয়নের কাজ করতাম। পিয়ন? হ্যাঁ, চিঠি আদান প্রদান প্রদান করতাম। মূলত আমাদের যারা বড় ছিলেন তারা বলতেন যে এই চিঠিটা দিয়ে আয় বা এই চিঠিটা যেভাবে হোক ওকে পৌঁছে দিস, সেই কাজটা করতাম। আমাদের কাজ ছিল 90s-এ আমরা মূলত ছিলাম ডাক পিয়ন, তো আমরা ভালোবাসার চিঠি আদান প্রদান করতাম। আর 90s-এ আমরা আর ওই চিঠি আদান প্রদান করতে করতে তো আমাদের বেড়ে ওঠা আস্তে আস্তে, এবং টের পেতে লাগলাম যে একে বুঝি ভালোবাসা বলে। তো তখন আসলে আমরা 90s-এ আমরা মানে আমাদের নিজেদের হৃদয়ের রক্তক্ষরণের সাক্ষী হয়েছি, কারণ ওই সময় আমাদেরকে পাত্তা দিত না। আমরা কোনোদিন হয়তো 8-10টা মেয়েকে ভালো লেগেছে, বিভিন্ন স্তরে বিভিন্নভাবে বিভিন্ন জনকে ভালো লেগেছে, কাউকেই বলতে পারিনি, অথবা বলতে গিয়ে উষ্টা খেয়েছি, অথবা এমনভাবে প্রত্যাখ্যাত হয়েছে যে সেই বেদনাকে সঙ্গী করে অনেক বছর চলতে হয়েছে। তো বিশ্ববিদ্যালয়েও আমি যখন আমরা 90-এর শেষের দিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, সেই সময়ও তো অন্য স্বপ্ন, গান, তারপর এইসব করে বেড়াবো আর কি, যা করি লেখালেখি। সেই সময়ে প্রত্যাখ্যানটা ভয়ঙ্কর ছিল। ওগুলো আসলে আমাকে পরবর্তীতে যে গানে বা লেখালেখিতে ঋদ্ধ করেছে আর কি, যে আমি এগিয়ে যাওয়ার একটা ব্যাপার পেয়েছি, প্রেরণা পেয়েছি। ওগুলো দুঃখ ছিল। তো পরে যেটা যে আমি মনে করি যে ভালোবাসাটা টের পাওয়া যায় পরিণত বয়সে, মানে তখন আসলে যা ইচ্ছে তা করা যায় না। আমরা বেড়ে উঠতে উঠতে যে ভালোবাসাটা দেখতাম দূর থেকে,
যেটার মানে দর্শনার্থী ছিলাম যে প্রেমের, তা আমার মনে হয়েছে যে ওটা তো চাই আমরা, না কাম্য। তো ভালোবাসা কি দূর থেকেই সুন্দর? দূর থেকে সুন্দর, দূর থেকে যত সুন্দর, কাছে আসলে তো ওই যত্নটা করা যায় না, অনেক প্রতিবন্ধকতা থাকে। হুট করে এখন আপনি পরিণত বয়সে, ধরেন আপনার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেল, তখন আপনি প্রেমে পড়লেন, পড়তে পারেন না, তখন আপনি প্রেমে পড়লেন, ওই ভালোবাসাটাকে আপনার যত্ন নিতে ইচ্ছে করবে, দেখতে ইচ্ছে, তখন কি করবেন আপনি? সবকিছু তো পরকীয়া নামক শব্দে মানে আপনি একটা বন্ধনের ভিতরে দিয়ে সেটা দূরে ঠেলে দিয়ে রাখতে পারেন না। ভালোবাসা তো আপনার হৃদয়ের, ও তো কারো শাসন মানে না, ও সমাজ মানে না, কোনো ধর্ম মানে না, ও কোনো সংবিধান মানে না। তো ভালো লাগছে আমার, আমি ভালোবাসছি, ভালোবেসে ফেলছি। এখন সে মানে সমাজের কোন অবস্থায় আছে, কোন স্তরে আছে, সেটা তো আমার দেখার বিষয় না। তাহলে আমরা বলতে পারি যে ভালোবাসাকে আসলে বদ্ধ করে রাখার কিছু নেই, এটি স্থান কাল পাত্রভেদে পরিবর্তিত হয়, বা কখনো কোনো এক অজানার সময় মনে আবার উকিঝুঁকি দিতেই পারে। অবশ্যই ভালোবাসা তো মানে আপা তো আমাদের অনেক সিনিয়র, আমার আপাকে আমি চিনি আপনার অনেক, কাছেও কিন্তু আমি শুনবো ভালোবাসা। আপাকে আমি অনেক আগে থেকে চিনি। তো উনি এখন প্রেম করতে পারে না, কি সুন্দর করে সেজে আসছেন, আপাকে দেখে কি প্রেম করতে পারে বা না? আপার প্রেমে পড়তে পারে। সেটা তো আপা কি সুন্দর সেজে আসছেন, এই যে হলুদ বসন্ত আপারে দেখলে বোঝা যাচ্ছে। আমি কি সাজলাম, দুল পরিনি, টিপ পরিনি, কিচ্ছু ওই যেভাবে কথা বললে তো প্রেমে পড়বে। এটাই সুন্দর। আপনি যেভাবে কথা বলছেন, এই কথার প্রেমে তো পড়ে যাবে। তো এটা তো ওটাতে আপনি সামাজিক যে মানে শৃঙ্খলা, এইসব দিয়ে শৃঙ্খল দিয়ে আপনি নিঃসন্দেহে একেবারেই একমত। আপা, আপনার কাছে জানতে চাবো, এই 90s এর প্রেম নিয়ে শুনবো খুব সংক্ষেপে, আমরা একটা বিরতি নিব, কিন্তু তার আগে শুনে নিতে চাই যে 90 দশকের যে প্রেম এবং এখনকার এই একবিংশ শতাব্দীতে এখনকার যে প্রেমের ট্রেন্ড চালু হয়েছে, কোনটা আপনার কাছে মনে হয় বেশি সুন্দর ছিল? আসলে এভাবে না কখনো বলা যায় না। তখন বাংলাদেশের জনসংখ্যা কত ছিল, এখন বাংলাদেশের জনসংখ্যা কত। এখন তো কোথাও গাছ নাই, কোথাও যে ছেলেমেয়েরা গিয়ে বসবে পাশাপাশি একটা চিনি বাদাম খুলে খাবে, খোসা ছাড়িয়ে, সে সময় নেই। আসলে হয় কি, এই শব্দগুলো প্রেম, ভালোবাসা, এর সাথে সাথে বিরহ শব্দটাও যুক্ত। তো আমাদের উজ্জয়িনীর কবি কালিদাস, হ্যাঁ, তিনি তার কাব্যগ্রন্থে বিরহ কাতর চক্ষের কথাই কিন্তু বারবার বলেছেন। হ্যাঁ, ফলে বিরহ প্রেম পাশাপাশি চলে, এবং ভালোবাসার যে রীতি সেটা যুগের সাথে সময়ের সাথে পাল্টায়। এটা কখনো কনস্ট্যান্ট নয় যে একই রকম থাকবে। আমাদের যেমন পোশাক আশাক, প্রাত্যহিক জীবনে, বাড়িঘরের চেহারায় আদলে, আগে আমাদের ছোটবেলায় ধানমন্ডি এলাকায় দোতলা বাড়ির বেশি ছিল না, এখন তো সব স্কাই ক্রেপার। ওই রকম মানে এই যে দৃশ্যগুলো পাল্টে গেছে, ফলে মানুষের জীবনে পরিবর্তন আসবে, চেতনায় পরিবর্তন আসবে, বিশ্বাসে পরিবর্তন আসবে। তবে হ্যাঁ, আমূল পরিবর্তন নয়, তাহলে তো কোনো কিছু থাকবে না। মৌলিক বিষয়গুলো ঠিক থাকতে হবে, আশপাশের বিষয়গুলো হয়তো পরিবর্তন হতে পারে আপেক্ষিকভাবে, কিন্তু মূলের থেকে কোনো পরিবর্তন আমরা আশা করি না। কেমন মৌলিক বিষয়গুলো মৌলিকই থাকুক। চমৎকার একটা কথা শুনলাম, এবং আমরা নিজেরাও ধারণ করি এই বিষয়টা যে পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য যত কিছুই পরিবর্তিত হোক না কেন, মূল বা একদম গোড়া যেটা বলি, বিশ্বাস, ভালোবাসা এবং যত্নের কথা বলছিলেন লুৎফর ভাই। যত্ন সবচেয়ে প্রয়োজনীয় বিষয়, এবং এইগুলো আসলে একদম ধ্রুবকই থাকা উচিত। আমরা আরো গল্প করব, আড্ডা আরো চালিয়ে যাব, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিউজ 24 এর ভালোবাসা দিবস এবং সেই সাথে বসন্তকে কেন্দ্র করে বিশেষ আয়োজন বসন্ত ভালোবাসার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, ফিরছি আরো গল্প নিয়ে। দেখতে চট্টগ্রামে বসন্ত কিভাবে উদযাপন করা হচ্ছে, নয়ন বড়ুয়া জয় যুক্ত হচ্ছে আপনার সঙ্গে। ধন্যবাদ নাফিসা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে সারা দেশে ছড়িয়ে পড়েছে বসন্ত উৎসব। বন্দরনগরীর চট্টগ্রামে কিন্তু কোনো কমতি আমরা দেখছি না। সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করছে। ভোদনের আয়োজন, একই সাথে অন্যান্য সাংস্কৃতিক সংগঠন আছে, তারাও আয়োজন করেছে। চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজগুলোতে কিন্তু নানা আয়োজন রয়েছে। একেবারে দেখতে পাচ্ছেন যে শিশু থেকে শুরু করে কিন্তু বিভিন্ন বয়সের যারা শিল্পীরা আছেন
তারাই কিন্তু নাচে গানে মেতে উঠেছেন। তো বসন্ত উৎসবে আমরা দেখছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও কিন্তু কোনো কমতি আমরা দেখছি না। এখানে যারা আয়োজক আছেন তাদের সাথে আমরা কথা বলবো। তো তারা বলছেন যে যেহেতু আজকে সবাই বরাতের দিন, তার কারণে 12টার মধ্যে কিন্তু তাদের অনুষ্ঠান শেষ করার কথা রয়েছে। পুলিশ প্রশাসনও রয়েছে অনেকটা সতর্ক। আমরা একটু কথা বলতে যাচ্ছি, প্রতি বছরের ন্যায় এইবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। আয়োজনটা অনেক আনন্দের, অনেক ধর্মের, দীর্ঘদিনের এই সংস্কৃতি আপনারা ধরে রেখেছেন। কেমন আয়োজন আপনাদের? অনেক ধন্যবাদ। আমাদের আয়োজন অত্যন্ত বর্ণিল এবং আমরা নাচ গান আবৃত্তি সব কিছু মিলে আমাদের অনুষ্ঠানমালা সাজিয়েছি। আর আমরা তো প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবটা করছি এবং আপনারা জানেন যে 2006 সালে আমরা প্রথম ডিসি হিলে বসন্ত উৎসব শুরু করেছিলাম। এখন এই আমবাগানের প্রকৃতির ছোঁয়ায় আমরা এই অনুষ্ঠানটা করছি। আর বসন্ত আসলে হচ্ছে, আমরা মনে করি যে বসন্ত হচ্ছে আমাদের শুধু ঋতুরাজ বললে এটা ভুল হবে। আমাদের আন্দোলন সংগ্রামের যে সূতিকাগার যে বৎসর, সেটা হচ্ছে 1952 সাল। সেই 52-র এই বসন্তেই আমরা ভাষা আন্দোলন করেছিলাম। ফলে আমাদের সাথে, আমাদের সংগ্রামের সঙ্গে, প্রকৃতির সংগ্রামের সঙ্গে এই ফাগুন মিশে আছে। আমরা মনে করি যে বাঙালির সমস্ত দৈন্যতা মুছে যাবে এই ফাল্গুনে। যেভাবে বর্ণিল হয় প্রকৃতি, আমাদেরও জীবন বর্ণিল হবে। অনেক ধন্যবাদ। আমরা একটু দেখাতে আছি এখন নৃত্য পরিবেশন করছেন বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী। এদের সাথে আমরা একটু এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বসন্ত উৎসব বাঙালির প্রাণের উৎসব, সেই উৎসবে সবাই মেতে উঠেছেন। তো দেখতে পাচ্ছেন যে দিনব্যাপী কিন্তু তাদের অনুষ্ঠান থাকার কথা থাকলেও কিন্তু আমরা দেখছি এবারের অনুষ্ঠানটা একটু ভিন্ন প্রেক্ষাপট আমরা দেখছি। তো একটু কথা বলতে চাচ্ছি আজকের বসন্ত উৎসব, এই বসন্ত উৎসবে কেমন আনন্দ উৎসব আপনার? হ্যাঁ, বসন্ত মানেই আনন্দ, বসন্ত মানেই অন্যরকম আনন্দ। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আকাশে বাতাসে বসন্ত, ফাল্গুন মানে বসন্ত, আনন্দ আকাশে বাতাসে। অবশ্যই ভালো লাগছে। বসন্তের প্রকৃতি যেমন নতুন রূপে সাজে, ঠিক নিয়ে আমরাও সবাই সুন্দরভাবে সেজে এসেছি বসন্ত উদযাপন করার জন্য। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আরও তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। নাফিসা। জয়, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। আমরা আমাদের আড্ডাতে ফিরে যাই। আমরা আগে আরও একটা কবিতা শুনতে চাই, যেটা ভালোবাসা নিয়ে। আচ্ছা, বসন্ত নিয়ে তো শুনেছি, এবারে ভালোবাসা নিয়ে। ঠিক আছে, শোনাই কবিতা। কবি দাউদ হায়দারের কবিতা, তুমি দাও আমি দিই। তুমি দাও স্বর্ণ চাঁপা, আমি দেই রক্ত গোলাপ। তুমি দাও স্নিগ্ধ সকাল, আমি দেই বজ্র আকাশ। তুমি দাও ফাগুন হাওয়া, আমি দেই ঝঞ্ঝা বসেক। তুমি দাও তিলক কামোদ, আমি দেই কাস্তে সানাই। তুমি দাও বনস্পতি, আমি দেই চৈত্র খরা। তুমি দাও সজল নদী, আমি দিই রুক্ষ ভূমি। তুমি দাও প্রণতি প্রণয়, আমি দিই যজ্ঞ বীণা। তুমি দাও আশার বাণী, আমি দিই রুদ্র বিষাদ। তুমি দাও তৃষ্ণা বাড়ি, আমি দিই মৃত্যু গরল। তুমি দাও দস্যু সোহাগ, আমি দিই তীক্ষ্ণ ফনা। তুমি দাও পদ্মনাভি, আমি দিই ত্রিকাল নিশান। তুমি দাও কৃষ্ণচূড়া, আমি দেই বাংলা ভাষা। তুমি দাও রক্তধারা, আমি দেই বাংলা স্বদেশ। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসবো, বিরতি নিয়ে আসি একটা। প্রিয় দর্শক, বসন্ত ভালোবাসা অনুষ্ঠানে নিচ্ছি আরও একটি বিরতি। কোথাও যাবেন না, আরও গল্প এবং গান নিয়ে কিন্তু ফিরছি। বসন্ত ভালোবাসায় আবারও স্বাগত। এই যে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমরা কথা বলি, আমরা জানি ভ্যালেন্টাইন্স ডে কীভাবে উৎপত্তি হলো। ধারণা করা হয় 3য় শতকে সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে এই দিনটিকে পালন করা হয়। সেই 3য় শতকে রোমের এই ধর্মযাজককে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তখনকার রাজা 2য় ক্লডিয়াস তিনি হুট করে তার রাজ্যে বিবাহ বন্ধ করে দেন। তার ধারণা বিবাহিত যে পুরুষরা তারা ভালো সৈনিক হতে পারে না, কিন্তু ভ্যালেন্টাইন ছিলেন একদম এর বিপক্ষে। তার কথা কেন, কিসের জন্য হবে না? সে গোপনে বিবাহ পাঠ করাতেন এবং এই খবর যখন রাজা ক্লডিয়াসের কানে যায়, সে কিন্তু এই ভ্যালেন্টাইনকে ধরে একদম নগদে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দেন। এবং যখন তাকে কারাগারে রাখা হয়, তখন ওই ভ্যালেন্টাইন সেখানকার কারারক্ষীর
মেয়ের প্রেমে পড়ে এবং 14ই ফেব্রুয়ারিতে যখন তাকে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার জন্য নিয়ে যায়, সেদিন সে ওই নারীকে একটা প্রেমপত্র লিখে এবং সেখানে লেখা থাকে ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। এবং এটা নিয়ে অনেক বিভিন্ন গল্প প্রচলিত, তার মধ্যে এই গল্পটি কিন্তু একদম সর্বজন সম্মত বলবো না, তবে এই গল্প অনেক বেশি প্রচলিত। কথা হচ্ছিল ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এবং ভ্যালেন্টাইন নিয়ে। গানে ফিরে যেতে চাই, একটা ভালোবাসার চমৎকার গান শুনে ফেলি। ভালোবাসা আসলে আমি বাংলাদেশে বিরহের গানে একটু বেশি পরিচিত। যারা আমাকে চেনে, যারা আমাকে পছন্দ করে, যে ঘুড়ির গায়ক, তারা বিরহের গান বেশি পছন্দ করে। আমি একটা ছোট্ট একটা স্মৃতি শেয়ার করতে চাই। আমাদের কিংবদন্তি আয়ুব বাচ্চু, তিনি আমার জন্য একটা গান করেছিলেন মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা টেলিভিশনের জন্য। উনি আমাকে দেখে গান গাইয়েছিলেন তার টেলিভিশন সিনেমাতে। তো বাচ্চু ভাইয়ের সুর সঙ্গীত আমি একটা গান গেয়েছিলাম। তো আমি যখন গানে ভয়েস দিই, আমি তখন বাচ্চু ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে, বাচ্চু ভাই, মানে সিনেমায় গান গাচ্ছি, একটা অন্যরকম গান গাইতাম। বলে যে না, তোকে ভেবে এই বিরহটা, আমাকে গবেষণা করে এই বিরহের সুরটা এবং সঙ্গীতটা করতে হচ্ছে। ফলে বিরহের গানই আমাকে সবাই সান্ত্বনা দিয়েছে যে বিরহই তো ভালোবাসার একটা অংশ। বিরহ ছাড়া তো আসলে ভালোবাসা পূর্ণতা পাই না। পায় না। তো ফলে আপনি আমাকে যদি ভালোবাসার গানের কথা বলেন, ঘুরে ফিরে সেখানে একটা মানে বেদনা ঝনঝন করে বেজে ওঠে আর কি। হ্যাঁ। আচ্ছা, এই যে গানে আপনি তো একাধারে লেখক এবং সেই সাথে একজন গীতিকার, তো এবং বিভিন্ন জনপ্রিয় গানে আপনি লিখেছেন। আচ্ছা, গান নিয়ে আমি জানতে চাই যে একটা কবিতাকে সুর দিয়ে সেটা গান হয় নাকি কথা বসিয়ে, মানে কিভাবে গানটা আপনারা আনেন? এটা নানা রকমের পদ্ধতি আছে। ধরেন যারা শুধু সুরকার বা সঙ্গীত পরিচালক, সঙ্গীত পরিচালকরা করেন কি, দেখা গেলো যে মিউজিক করছেন, বসে আছেন, কিছু একটা তারা বাজালেন, পিয়ানো দিয়ে কোনো একটা কিছু বাজালেন, তারপর সেটা একটা সুরের ভেতরে নিয়ে আসেন, গুনগুন করেন, মুখ দিয়ে লালা লালা করেন, লা 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 লা। তখন দেখা গেলো গীতিকারকে ওটা পাঠান যে এই যে মাপটা আছে, এই যে মিটারটা আছে, এই মিটারে কিছু শব্দ বসিয়ে দিতে বলেন আর কি গীতিকারকে পাঠানোর পর গীতিকার যে লা 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 লা, তাহলে আপনি পাঠাইলেন যে লা 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 লা। এখন আমি সেখানে লিখে পাঠালাম যে হে বসন্ত ভালোবাসা, অর্থাৎ ওই মাপে মাপে কথা বসিয়ে দিতে হয়। এটা একটা ব্যাপার। আরেকটা আছে যে আমি একটা গান লিখলাম, আপনি সুরকার, আপনাকে আমি পাঠালাম যে একটা সকালবেলা উঠে একটা গান লিখেছি, আপনি সেটাকে যে মিটারটা আছে সেই মিটারটা কোন সুরের সাথে যায়, আপনি বসে সেটাকে সুর করলেন। তাহলে আমরা বলতে পারি যে কবিতা বলি, গান বলি, একটা সম্পূরক। অবশ্যই অবশ্যই। আর যারা গান লিখে এবং সুর করে, আমরা যারা, ধরেন আমি নিজের গান যত আছে, 2-4টা গান বাদে সব গানই আমার নিজের লেখা সুর। তা আমি আমার গানগুলো হয়েছে, এটা কিভাবে হয়, এটা ইন্ডিয়াতে বা সারা পৃথিবীতে যারা গান করে তারা নিজেরাই লেখে। কিন্তু আমার যেটা হয়েছে যে রিকশায় যাচ্ছি, একটা দোলা ধরেন ঝাঁকি খাচ্ছি, আমার ভিতরে একটা রিদম কাজ করছে, তখন একটা গান আমার চলে আসলো। অথবা বারান্দায় বসে আছি, কোনো একটা রাত, অনেক রাত বারান্দায় একা বসে আছি, চাঁদ দেখছি, বৃষ্টি পড়ছে, এরকম চলে আসে, তখন একটা সুর চলে আসে। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এবার আপা আপনার কাছে আসতে চাই, যদি আপনার কাছে এক কথায় জিজ্ঞাসা করতে চাই, আপনার ভালোবাসাকে কার নাম আগে নেবেন? ভালোবাসা মানুষ না প্রাণী, যে কোনো কিছু, আপনার একটা ভালোবাসার বিষয়। পরিবারের ছোটরা সব বড় হয়ে গেছে, আমার একটা চতুষ্পদী প্রাণী আছে, জার্মান স্পিডস। ও এখন আমার সমস্ত অ্যাটেনশন ওর প্রতি থাকে আর কি। ও কি খেলো, কি খাবে, কখন থাকবে, আমি বাড়িতে না থাকলে ওকে দেখবে কে, এই যে সকাল থেকে শুরু হয় রাতে ঘুমানোর আগ পর্যন্ত। একটা শিশুকে আমরা, নিউবর্ন বেবিকে আমরা যেভাবে টেক কেয়ার করি, ও সে অ্যাটেনশনটা পায় আর কি, নিয়ে নেয়। ফলে এই মুহূর্তে এখন বুলবা ওর ডাকনাম, বিখ্যাত এক চরিত্র আছে তারাস বুলবা, রুশ বিপ্লবের একটা পর্যায়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন একটি গোত্রের কসাক নেতা, তার নাম। সে এতই তেজি ছিল যে কাক বসতে পারতো না, উড়ে গিয়ে সে কাকের গায়ে পড়তো, নিজেই পড়ে যায় বেলকনির ওদিকে। ফলে তখন ওর নাম দিয়েছিলাম বুলবা।
ও এখন আমার চমৎকার। ভালোবাসা। ভালোবাসা কিন্তু এরকমই, তাই না? এই যে বিভিন্ন ভালোবাসা অব্যক্ত রয়ে যায়, কিছু ভালোবাসা আমরা প্রকাশ করি, সেটা যে কোনো ভালোবাসা কিছু থেকে আসলে হতে একটা পারে। বিশাল শব্দ, এটার গভীরতা অনেক বেশি। শুধু যে মানুষের সাথে মানুষের ভালোবাসা প্রেম সেটা নয়, পুরো পৃথিবীতে যত ধূলি কণা প্রকৃতি গাছপালা মেঘ বৃষ্টি আছে সমস্ত কিছুর সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক, কোনোটা বাদ দিয়ে আমরা বাঁচি না। কোনোটা বাদ দিয়ে বাঁচি না। আমরা আমাদের আরো রোদ গল্প লাগে করব। বৃষ্টি লাগে সব লাগে আমাদের। আসলে আমরা একটু কক্সবাজার থেকে এবারে ঘুরে আসি। আচ্ছা বাহ, প্রিয় দর্শক, কক্সবাজার বললে আমাদের মনে হয় ছুটির দিন এবং সেই সাথে আনন্দময় সময় কাটানোর একটা মোক্ষম জায়গা। সেই কক্সবাজারে কিভাবে ভালোবাসা দিবস উদযাপিত হচ্ছে চলুন দেখে আসি। যুক্ত হচ্ছে সহকর্মী ইরফানুল হকের সঙ্গে। জি ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে অন্য সব জায়গার মতো আসলে যারা সমুদ্রপ্রেমী মানুষ আছে, যারা সমুদ্রকে ভালোবাসে, তারা আসলে কক্সবাজারে আসছে। আপনাকে একটু দেখাতে চাই, কক্সবাজারে আজকে সাপ্তাহিক ছুটির দিন, পাশাপাশি আজকে ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কক্সবাজারে বলা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিবার পরিজন নিয়ে কেউ আসছেন, আবার তাদের ভালোবাসার মানুষকে নিয়ে আসলে অনেকেই অনেকভাবে কক্সবাজার আজকে ঘুরতে আসছে দেখা গেছে। মানুষজন আসার পরিমাণ এত বেশি, কক্সবাজারের যারা হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে প্রায় 70% রুম কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। কক্সবাজারে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বিশেষ কোনো আয়োজন আসলে উন্মুক্তভাবে না থাকলেও সমুদ্র সৈকতে যারা সমুদ্রপ্রেমী মানুষ তারা কিন্তু সমুদ্র সৈকতে আসছেন। তবে যেগুলো বিভিন্ন 5 স্টার মানে যে হোটেলগুলো আছে সেখানে আসলে তারা বিভিন্ন আয়োজন করছেন। তবে কক্সবাজারে ঘুরতে আসা যারা পর্যটকরা রয়েছেন তাদের মাঝে একটা বাড়তি উচ্ছ্বাস আর উন্মাদনা রয়েছে। সৈকতের পাশে বসে সাগরকে সাক্ষী রেখে ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর যে মুহূর্ত, সেই মুহূর্তটি তারা আসলে কক্সবাজারে কাটাচ্ছে। তো এই ছিল ভালোবাসা দিবসের কক্সবাজার থেকে আপডেট। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালোবাসা বসন্তের আরো গল্প নিয়ে ফিরবো, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিশ্ব ভালোবাসা দিবস এবং আগুন ঝরা ফাগুনের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি বসন্ত ভালোবাসা উৎসব। আমরা গানে ছিলাম, কবিতায় ছিলাম, সবকিছুতে ছিলাম। এবারে ভাইয়ের কাছে একটা এমন গান শুনতে চাচ্ছি একদম মন চাঙা হয়ে যাবে এরকম। গানটা হচ্ছে ভালোবাসা ফিরে আসার গান। আপনি বলছেন ভালোবাসা নিয়ে অনেকক্ষণ বলছেন, ব্যাকুলতা আর কি, ভালোবাসা ছুটে গেলেও যেন সেই ভালোবাসাটা ফিরে আসে, এই নিয়ে আমার একটা গান আছে। যদি তুমি ফিরতে চাও ফিরিতে পারো, হৃদয়ের নদী এখনো ভরা ভিড়িতে পারো। যদি তুমি ফিরতে চাও ফিরিতে পারো, হৃদয়ের নদী এখনো ভরা ভিড়িতে পারো। তবু বলো না শেষে বিদায়, এই মন আজও এখনো তোমাকে চায়, তোমাকে চায়, তোমাকে চায়। থ্যাংক ইউ। এই মন এখনো তোমাকে চায়। চমৎকার আপা, আমরা সময়ের একদম বাধা ধরা নিয়মে একদম বাধা পড়ে গেছি, শেষ মুহূর্তে আছি। সুন্দর একটা ভালোবাসার কবিতা কি শুনবো না বসন্ত নিয়ে কবিতা শুনবো? ভালোবাসার কবিতাই পড়ি, যেহেতু আজকে ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। প্রেম এবং ভালোবাসা পাশাপাশি হাঁটে তো অধিকাংশ প্রেমে পূর্ণতা পায় না, বিচ্ছেদে সেটি পর্যবসিত হয়। যখন মানুষের জীবন থেকে মানুষ প্রতারিত হয়, প্রেমহীন জীবনের মানুষের প্রতিক্রিয়াটা কেমন হয় সেটি কবি শহীদ কাদরী তার সঙ্গতি কবিতায় প্রকাশ করেছেন। কবিতাটি তিনি কবি অমিয় চক্রবর্তীকে উৎসর্গ করেছেন। বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ। কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না।
একাকী পথিক ফিরে যাবে তার ঘরে, শূন্য হাড়ের গহ্বরে অবিরত, সাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো। পুরানো গানের বিস্মৃত কথা ফিরবে তোমার স্বরে, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ব্যারাকে ব্যারাকে থামবে কুচকাওয়াজ, ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীলগাই, গ্রামান্তরের বাতাস আনবে সাধু আওয়াজ মেইলি গানের। তোমরা দুজন এক ঘরে পাবে ঠাঁই, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ভ্যালেন্টাইনের দিনে আজকে 14 ফেব্রুয়ারি থেকে ভয় দেখাই দিলেন না খ্রিস্টাব্দের কবিতা দিয়ে? হ্যাঁ, ওই একটা যে প্রশ্ন বললাম, থেকে লুৎফর ভাই আপনাকে আমি বঞ্চিত করেছি। আপনার কাছে এক কথায় ভালোবাসা কে? আমার সন্তান। একদম একদম কোনো এর আশেপাশে কিছু নাই। পুরো পৃথিবী একদিকে, আমার মেয়ে একদিকে, তাও মেয়ের বাবা তো আমি। মেয়েদের প্রতি আমার এক ধরনের একটা আলাদা একটা মায়া। বলা হয় বাবারা নাকি ভালোবাসা খুব বেশি এক্সপ্রেস করে না তার সন্তানদের প্রতি, এই যে আজকে বলে ফেললাম এখানে। কিন্তু এমন হয় যে মেয়ের সাথে খুনসুটিতে মেয়েকে বোঝানো হচ্ছে যে তুমি আমার সবচেয়ে মূল্যবান আমার জীবনের। না, মেয়ে তো বিশ্বাস করে না এগুলো। বললে তো বিশ্বাস করে না, বললে তো বিশ্বাস করে না, পরে ফিল করে, কিন্তু বললে তো আর বিশ্বাস করে না। এটাই তাই না? আসলে কত সম্পর্ক থাকে যেগুলো আমরা ব্যক্ত করি না, কিন্তু সেই সম্পর্ক পুরোটাই জুড়ে আছে ভালোবাসা জুড়ে, এবং তার মোক্ষম হাতিয়ার হচ্ছে পরিবার। সেখান থেকে আমরা চিনি ভালোবাসা কি। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তাহলে গানের সাথে বিদায় নিই, একটা গান শুনে নিই। আবার আমার একটা জনপ্রিয় গান আছে, এই সময় এসে জনপ্রিয় হয়েছে, সেটা মানে একটু বিরহ আর কি, ভালোবাসা তো, সেটা আমি একটু শুনিয়ে দিই না? তাহলে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউজ 24-এর বিশ্ব ভালোবাসা দিবস এবং বাঙালির নিজস্ব সার্বজনীন উৎসব পহেলা ফাল্গুনকে নিয়ে আমাদের বিশেষ আয়োজন বসন্ত ভালোবাসা। এবং এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আমি ছিলাম নাফিসা, আমার সঙ্গে ছিলেন লুৎফর ভাই এবং লাইলা আপা। চমৎকার একটি আড্ডা দিলাম। তবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, একটা গানের সাথে বিদায় নিব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নিউজ 24-এর পর্দায়। জীবনে তোমার এমন কেন, কেমন জানি আছো, সুখেও নাই দুঃখেও নাই, কেমনে জানি বাঁচো। বাঁচার উপলক্ষ আমি খুঁজলা তুমি কাহারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি